বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মান দ্বিতীয় বর্ষ, নিউ এবং পুরাতন দুইটাই, অর্থাৎ যাদের সেশন 2021-22 এবং যাদের সেশন 2022-23 উভয়কেই বলতেছি, কারণ আজকের লাইভ ক্লাসটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। যারা নতুন দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছ তাদের জন্যও গুরুত্বপূর্ণ, আর পুরাতন দ্বিতীয় বর্ষে যারা ছিলে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। পুরাতনদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে আমরা বেশ ভালো করেই জানি ওদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। পুরাতনদের সামনের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষাটি হবে ইংরেজি, তারপরে সাহিত্যের ইতিহাস 1, তারপরে মধ্যযুগের কবিতা এবং তারপরের পরীক্ষাটি হবে বাংলা কবিতা 2। আর বাংলা কবিতা 2 এর সবচাইতে কঠিন যে বিষয়, সেই কঠিন কাব্যগ্রন্থটাই এই মেঘনাদ বধ কাব্য। ঠান্ডা লাগা আমার সারতেছে না, ঔষধ চলতেছে, তারপরেও পুরোপুরি সুস্থ হইতে পারিনি। এই কারণে হয়তো ক্লাসের মধ্যে একটু বিরক্ত হতে পারে, এটা একটু স্বাভাবিকভাবে দেখলে ভালো হবে, সবার উদ্দেশ্যেই বলতেছি। দেখো, এটা যারা নতুন ভর্তি হচ্ছে বা ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য একটা ডেমো ক্লাসের মতো। বাকি যারা পুরাতন আছে তাদের ডেমো ক্লাস না, তাদের একটা পূর্ণাঙ্গ ক্লাস এটা। আমি যদি আজকে এই পুরো কাব্যটা শেষ করতে নাও পারি, আমি সেকেন্ড পার্ট নিব এটার। আজকে মনে করো হয়তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এটার আসবে, যদি শেষ করতে না পারি। আর যদি শেষ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, মিটেই গেল। দেখি কত দূর আগানো যায়, তার উপর নির্ভর করবে। আচ্ছা, যাই হোক, সবাই একটু কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। পাশাপাশি বন্ধুদের মেনশন করো, বন্ধুদেরকে শেয়ার দিতে পারো, মেনশন করতে পারো, নিজেও নিজের প্রোফাইলে আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে রেখে দিতে পারো পরবর্তীতে দেখার জন্য। বিশেষ করে যারা পুরাতন দ্বিতীয় বর্ষের আছে তারা এই কাজটা করতে পারে, কারণ তাদের ক্লাসটা একাধিকবার দেখতে হতে পারে। একটা ক্লাস একবার দেখেই ভালো মতো জানা যায় না, একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে। তো একাধিকবার দেখার প্রয়োজন হলে আমাদের গ্রুপে বারবার খোঁজাখুঁজির দরকার পড়বে না, সরাসরি নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দিলে পরবর্তী যে কোনো সময় তুমি তোমার প্রোফাইলে গিয়ে ক্লাসটা দেখতে পারবে। তাই শেয়ারের কথা বলতেছি। পাশাপাশি কমেন্ট সেকশনে বন্ধুদের মেনশন করতে পারো, এতে করে তোমার বন্ধুরাও এই ক্লাসে যুক্ত হতে পারবে। আর আমাদের মেসেঞ্জার গ্রুপের যারা ছিলে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমাদের এই ক্লাসটি তোমাদের গ্রুপে শেয়ার করে দাও। আর আমি দেরি করব না, আলোচনা শুরু করে দেব ইনশাল্লাহ। দেখো, প্রথমে এই কয়েকটা তথ্য দিয়ে রাখি এই কাব্যগ্রন্থ সম্পর্কে, যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। নম্বর 1, এই কাব্যগ্রন্থটা অমৃতাক্ষর ছন্দে লেখা, অমিত্রাক্ষর ছন্দে লেখা, কথা মনে রাখতে হবে। আর এটা ধরনে কি মহাকাব্য, ঠিক না? এটা কি শুধু শুধু কাব্য না, সোনার তরী, কল্পনা, খনিকা, বাকি যে 3টা কাব্যগ্রন্থ আছে বাংলা কবিতা 2-তে, ওইটার মতো সাধারণ কাব্য নয়, বরং এইটা মহাকাব্য। কি মহাকাব্য? এখন মহাকাব্য 2 ধরনের আছে, একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য, আর একটা হচ্ছে তোমার জাত মহাকাব্য। তো এটা জাত মহাকাব্য নয়, পৃথিবীতে জাত মহাকাব্য রয়েছে মাত্র 4টা। একটা গ্রিকের অন্ধকবি হোমারের ইলিয়াড ও ওডিসি, আর আমাদের সংস্কৃত ভাষার 2টা মহাকাব্য আছে, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। এই হলো ব্যাপার। তো এখন দেখো, আমাদের এই যে পৃথিবীর 4টা জাত মহাকাব্য, এগুলো থেকে রস সংগ্রহ করে, কাহিনী সংগ্রহ করে বিভিন্ন কবি সাহিত্যিক কি করছেন, মহাকাব্য রচনা করেছেন। সেই মহাকাব্যগুলোকে বলা হয় সাহিত্যিক মহাকাব্য। অর্থাৎ কোনো বই থেকে তথ্য নিয়ে, বইয়ের ঘটনা থেকে তথ্য সংগ্রহ করে বা রস সংগ্রহ করে যেই মহাকাব্য লেখা হয় সেটাই সহজ ভাষায়, আমি একদম সহজ করে বলতেছি। এটার সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, আমি সুন্দর সংজ্ঞার মধ্যে যাচ্ছি না।
আমি একদম সহজ নিরেট সহজ করে বলার চেষ্টা করতেছি আর কি। তো মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদবধ কাব্যটি, এটার যে কাহিনী আছে, কাহিনীটা সংগ্রহ করেছেন রামায়ণ থেকে। কোথায় থেকে? রামায়ণ থেকে। আর রস সংগ্রহ করেছেন শুধু রামায়ণ না, পৃথিবীর আরও কিছু মহাকাব্য থেকে, রামায়ণ থেকে, মহাভারত থেকে, ইলিয়াড, ওডিসি, আরও বিভিন্ন জায়গা থেকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ছন্দের দিক দিয়ে এটা অমৃতাক্ষর ছন্দ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এখানে। আমি বিভিন্ন সময় এই প্রশ্নটা করেছিলাম গ্রুপে, দেখি কেউ কেউ ভুল উত্তর করে এবং তর্কও করে সঠিক উত্তর বলে দেওয়ার পরেও। কারণ তারা হচ্ছে মূল বইটা পড়েনি, মূল বই না পড়ার কারণে এই তর্কটা হয়তো করে তারা। তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা মনে রাখবা। মেঘনাদবধ কাব্যের প্রধান রস কোনটি? এই প্রশ্নটা আসে অনেক সময় অতি সংক্ষিপ্ত আকারে। তো মেঘনাদবধ কাব্যের প্রধান রস করুণ রস। তোমাদের ব্যতিক্রম সাজেশনে দেখবা লেখা আছে কি বীর রস, অথবা অন্যান্য গাইডের প্রশ্নের উত্তরে বীর রস লেখা আছে, কিন্তু সঠিক উত্তর হবে করুণ রস। প্রধান রস করুণ রস, বীর রস নয়। এই সম্পর্কে একটু ব্যাখ্যা দিই ছোট্ট করে। দেখো, কবি কাব্যটা যখন শুরু করেছিলেন তখন তিনি বলেছিলেন, গাহিবোমা বীর রসে ভাসি মহাগীত। তো তিনি বীর রসে ভাসতে ভাসতে একটি মহাগীত রচনা করবেন, কিন্তু তা শেষ পর্যন্ত পেরে ওঠেননি। তিনি যেভাবে তার বীর বিপ্লবী মেঘনাদকে সাজাইতে চাইছিলেন সেইভাবে হয়নি শেষ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠতম স্বর্গ, যার নাম বধ, এই বধ নামক ষষ্ঠ স্বর্গে মেঘনাদের মৃত্যু ঘটতেছে নির্মমভাবে। আর কাব্যটার শুরুই হচ্ছে মৃত্যু দিয়ে। কার মৃত্যু দিয়ে? মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যু দিয়ে। তো করুণ দিয়েই শেষ, আবার করুণ দিয়েই শেষ, আর শুরু, দুঃখিত, করুণ দিয়ে শুরু, বীরবাহুর মৃত্যু দিয়ে শুরু, আর মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া, এটার মাধ্যমে কাব্যের পরিসমাপ্তি ঘটে। তো মাঝখানে তো আরো কত করুণ আছে, একটার পর একটা করুণ পরিস্থিতি, প্রচুর করুণ দশা। এখানে বীর রস যেটা বলা হয়, বীর রসের তো একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, তাই না? বীর রসের সংজ্ঞা অনুযায়ী কাজ হবে এরকম, যেখানে বিপ্লবীর মতন করে, বিশেষ করে বাংলা সিনেমার নায়ক যেমন দেখবে যে একাই ধূপধাপ পিটায় 15-20 জনকে মাটিতে বালিশ বাদে সুতায় ফেলতেছে, তাই না? তো এই যে বালিশ বাদে শোয়ার ব্যবস্থা করে দিচ্ছে নায়ক একাই 15-20 জনকে, ওইটা বীর রস। হ্যাঁ, ওইটা বীর রস। কিন্তু নায়ক কি করতেছে? বাপ্পা রাজের মতন কান্দাকাটি করতেছে, ওইটা তো বীর রস হইতে পারে না, ওইটা করুণ রস। অবসরটা সেকা খাওয়া বিষয়। আচ্ছা, সেদিকে না যাই। এখানে করুণ রস আসতেছে বারবার মৃত্যুর কারণে, বারবার মৃত্যুর কারণে। দেখো, এখানে বীরত্ব পাচ্ছি আমরা, মেঘনাদের বীরত্ব ব্যঞ্জনার তথ্য আমরা জানতে পারতেছি, কিন্তু মেঘনাদকে সরাসরি আমরা কোনো যুদ্ধে জয়লাভ করতে দেখতে পারিনি। বরং মেঘনাদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, সে মারা গেল, তাই না? এমনকি রাবণ যখন লক্ষণকে হত্যা করলো, এই বিষয়টা বীর রসের, কিন্তু সেই ব্যাপারটা দীর্ঘস্থায়ী হলো না। গন্ধমাদন পর্বত থেকে বৈশল্যীকরণ লতা নিয়ে আসা হলো, বানররাজ সুগ্রীব গেলেন সেখানে, লতা নিয়ে এলেন, এবং এই লতার মাধ্যমেই চিকিৎসা করা হলো, লক্ষণ সেরে গেল, সে সুস্থতা লাভ করলো, সে মৃত্যু থেকে ফিরে তার দেহে প্রাণ ফিরে আসলো আর কি। এখন আমি বলি, দেখো, এই যে এত এত কাহিনী, এর মধ্যে বীরত্ব ব্যঞ্জনার কাহিনী কতটুকুন? খুবই স্বল্প পরিসরের, কিন্তু করুণ পরিণতি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। তাই এই কাব্যটা করুণ রসের। তর্ক করলে করতেই পারো, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তোমাকে
ফেসবুক একটা আইডি খোলার যোগ্যতা দিছে, তুমি লিখতে পারো, পড়তে পারো, তুমি তো তর্ক করতেই পারো, তাই না? স্বাভাবিক ব্যাপার। কিন্তু মূল বইটা একবার ঠিক মতো পড়ো, পড়ে দেখে তারপরে চিন্তা করো যে হ্যাঁ এটা কি বীর রসে নাকি করুণ রসে। আর বীর রসের করুণ রসের সংজ্ঞা দুইটা পড়ে নিও, তাহলে আর আশা করি এইটা নিয়ে তর্ক করবে না। আমি বলতেছি না যে এখানে বীর রস নাই, এই কাব্যে অবশ্যই বীর রস আছে, এই কাব্যে বীর রস অবশ্যই আছে, কিন্তু সেইটা করুণ রসের চাইতে বেশি না, কম। করুণ রসের চাইতে কম। এই কারণে এই কাব্যের প্রধান রসের কথা যখন বলা হবে যে মেঘনাদ বধ কাব্যের প্রধান রস কোনটি, উত্তর হবে করুণ রস। কিন্তু এইভাবে যদি বলে যে কবি কোন রসে লিখতে চেয়েছেন, তখন হবে বীর রস, কারণ কবি নিজেই শুরু করতেছেন এইভাবে, গাহিবমা বীর রসে ভাসি মহাগীত। যাই হোক, এটা নিয়ে আর তর্ক করলাম না। আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছে। এখন আমরা শুরু করি। দেখো, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতেছেন যশোর জেলার কেশবপুর থানাধীন সাগরদাড়ি গ্রামে, তাই না? আর তার বাড়ির সামনে কি ছিল? একটা নদ ছিল যার নাম কপোতাক্ষ। এই কপোতাক্ষ নদের তীরেই কবির জন্মভূমি, তাই না? এই কপোতাক্ষ নদকে নিয়ে তার বাল্যকালের অনেক স্মৃতি আছে, তাই তিনি বিলেতে বসেও কবিতা রচনা করেছিলেন, শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তো কবি নিজ দেশ ছেড়ে গিয়েছিলেন ইউরোপে। কেন? কবি হবেন তাই, কবি হওয়ার নেশাতে তিনি গিয়েছিলেন। কবি হয়েছিলেন বটে, কিন্তু নিজস্ব সংস্কৃতি তিনি ভুলে থাকতে পারেননি, তাকে আবার নিজস্ব সংস্কৃতিতে ফিরে আসতে হয়েছে। তিনি বাধ্য হয়েছেন নিজস্ব সংস্কৃতিতে ফিরে আসতে। সে লম্বা ইতিহাস, কবি সম্পর্কে আর তথ্য না বলি, এটা গাইডে আছে, তোমরা চাইলে 2-4-10 লাইন পড়ে নিতেও পারো, সমস্যা নেই। আমি মূল আলোচনা করি। দেখুন, জীবনের নানান চড়াই উতরাই পার হয়ে কবি 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অতিরিক্ত মদ পান করতেন কবি, আনন্দ উল্লাসের মধ্যে থাকার চেষ্টা করতেন, ব্যাপক ঋণে জর্জরিত হয়েছিলেন। এইসব নানান কিছু চিন্তার কারণেই হয়তো তিনি তাড়াতাড়ি মারা গেছেন। আমাদের এই কাব্যটার প্রকাশকাল দেখো 1861, ধরনে মহাকাব্য, অমৃতাক্ষর ছন্দে রচিত, প্রধান রস করুণ রস। তথ্যগুলো দিচ্ছি আমি মূল বই থেকে। আরেকটা তথ্য দিই, দেখো, এই কাব্যটা জানতে হলে অবশ্যই তোমাকে রামায়ণের কাহিনী জানতে হবে, ছোট্ট করে রামায়ণের কাহিনীটা জানতে হবে। আর আরেকটা বিষয় বলি, এটা ব্যতিক্রমে ভুল দেয়া আছে, আমি দেখছি। মেঘনাদ বধ কাব্যের কাহিনী কত দিনের? এই প্রশ্নের উত্তরটাতে ভুল দেয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 দিন 2 রাত। 3 দিন 2 রাত, এটা হচ্ছে মেঘনাদ বধ কাব্যের কাহিনী। 3 দিন 2 রাতের, রামায়ণের মাত্র 3 দিন 2 রাতের কাহিনীর সমন্বয়ে এই মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো দেখো, রামায়ণের কাহিনীটা ছিল ঠিক এইরকম। যেহেতু কাহিনীটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত রামায়ণ থেকে মেঘনাদ বধ কাব্যের কাহিনী সংগ্রহ করেছিলেন। আর রামায়ণের প্রাসঙ্গিক যে কাহিনীটা ছিল, সেই কাহিনীটা ঠিক এইরকম, আমি এখন যেভাবে বলবো খুব খেয়াল করে শুনবে। অযোধ্যায় একজন রাজা ছিলেন, সেই রাজার নাম ছিল দশরথ। আর অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র, মানে বড় ছেলে রামচন্দ্র, স্ত্রী সীতা ও ছোট ভাই লক্ষণকে সাথে নিয়ে 14 বছরের জন্য বনবাসে চলে যান। বনবাসে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে বসবাসকালে লঙ্কার রাজা রাবণের বোন শূর্পণখা বনে বেড়াতে এসে রামের রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ের ইচ্ছা ব্যক্ত করে। রাম এই বিয়ের ব্যাপারটা প্রত্যাখ্যান করে, হ্যাঁ, এবং তাকে লক্ষণের কাছে বিয়ের জন্য পাঠালেন। এই শূর্পণখা লক্ষণের কাছে গিয়েও ব্যর্থ হয়।
তখন শূর্পণখা রাগ করে সীতাকে খেয়ে ফেলতে চাইলে লক্ষ্মণ তার নাক কান কেটে তাড়িয়ে দেন। এই অপমানের কথা শূর্পণখা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 2 রাক্ষস সেনাপতি খর ও দূষণকে জানিয়ে প্রতিকার চায় যে আমার তো নাক কান কেটে নিল, তোমরা কি করবা? আমার ভাই রাবণ তোমাদেরকে রেখেছেন আমার দেখভালের জন্য, আমার বডিগার্ড হিসেবে আছো, তোমরা দেখো কি করবা। তখন রাক্ষস সেনাপতি রামকে আক্রমণ করে সশন্যে নিহত হয়। উদ্বিগ্ন শূর্পণখা লঙ্কায় ফিরে গিয়ে রাবণকে সব ঘটনা জানিয়ে সীতাকে হরণের জন্য উত্তেজিত করে। রাবণ ছদ্মবেশে কৌশলে সীতাকে হরণ করেন এবং লঙ্কায় এনে অশোকবনে বন্দী করে রাখেন। রাম স্ত্রীকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করে সাগরে সেতু তৈরি করেন আর তিনি লঙ্কা আক্রমণ করেন। যে লঙ্কাটা ছিল রাবণের রাজ্য, সেই লঙ্কাতে আক্রমণ করেন। ভয়াবহ যুদ্ধে রাক্ষস বীরেরা একে একে রাম লক্ষ্মণের হাতে নিহত হয়। রাবণ সব অংশে নিহত হলে রাম সীতাকে উদ্ধার করেন। এই যুদ্ধের ঘটনাবলীর মধ্যে থেকে রাবণ পুত্র মেঘনাদের হত্যার কাহিনী নিয়ে মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে। এই হলো কাহিনীর উৎসটা। এখন চলো চরিত্র নিয়ে কিছু কথা বলি, যে এই কাব্যে কোন কোন চরিত্রগুলো আছে। আছে তো অনেকগুলো চরিত্র, একটা মহাকাব্যে অনেকগুলো চরিত্র থাকবে, এটাই স্বাভাবিক। তবে এইখানে যে চরিত্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের নাম বলতেছি আমি। দেখো, লঙ্কার অধিবাসীদের নাম আগে বলি। লঙ্কাটা বলে রাখি, দেখো এটা রাক্ষসদের নগরী ছিল, রাক্ষসদের রাজ্য ছিল বা দেশ ছিল, যেটাই বলো না কেন, নগরী, রাজ্য, দেশ। তো এইখানে বসবাস করতো রাক্ষসরা। আর রাক্ষসরা কারা ছিল? রাবণরা, তাই না? রাবণ, মেঘনাদ, বীরবাহু, বিভীষণ, কুম্ভকর্ণ, শূর্পণখা, এগুলো সবাই রাক্ষস ছিল। তো দেখো রাবণের পরিচয়টা দিই। রাবণ মূলত লঙ্কার রাজা, তার ছেলে মেঘনাদ আর বীরবাহু। আর রাবণের পিতা ছিল বিশ্রবা মুনি। আর এই বিশ্রবা মুনি দেখো ব্রহ্মার পুত্র পুলস্ত, তার পুত্রই ছিল বিশ্রবা মুনি। এই বিশ্রবা মুনির ঔরসে ও কৈকসী, যার অন্য নাম ছিল নিকষা আর কি, এই কৈকসী বা নিকষা রাক্ষসীর গর্ভে রাবণ, কুম্ভকর্ণ ও বিভীষণ, এই 3 পুত্র এবং শূর্পণখা নামে এক কন্যার জন্ম হয়। লঙ্কা রাক্ষসদের বাসভূমি ছিল। এখন দেখো রাবণ পুত্র মেঘনাদ সম্পর্কে বলি। মেঘনাদ লঙ্কার রাজা রাবণ ও প্রধান মহিষী মন্দোদরীর পুত্র। এখন মহিষী মানে কি? মহিষী মানে হচ্ছে প্রধান রানী বা প্রধান নারী। মহিষী মানে প্রধান নারী বা মানে মানে প্রধান রানী আর কি। রাজার অনেকগুলো স্ত্রী থাকে, সবগুলোই রানী, কিন্তু প্রধান রানী সবাই হইতে পারে না। তো প্রধান মহিষী বলতে এখানে ওই তোমার রাজার যে প্রধান স্ত্রী তাকে বোঝানো হচ্ছে। বীরবাহু বলে তার একটা পুত্র ছিল, লঙ্কার রাজা রাবণ আর চিত্রাঙ্গদা দেবীর পুত্র। অর্থাৎ এই বীরবাহুর মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা দেবী, আর মেঘনাদের মায়ের নাম কি? মন্দোদরী দেবী, তাই না? আর এই কাব্যের প্রথম স্বর্গেই লঙ্কার যুদ্ধে এই বীরবাহু মারা যাচ্ছে। বিভীষণকে দেখো, বিভীষণ হচ্ছে রাবণের ছোট ভাই। রাম লঙ্কা অবরোধ করলে সীতাকে ফেরত নেওয়ার জন্য বিভীষণ রাবণকে পরামর্শ দেন। এতে রাবণ রাগ করে তাকে অপমানিত করলে বিভীষণ রামের পক্ষে যোগদান করেন। রাবণ সব অংশে নিহত হলে বিভীষণ লঙ্কার সিংহাসনে বসেন এবং রাবণ পত্নী মন্দোদরীকে বিয়ে করেন, চিত্রাঙ্গদা দেবী। সে ছিল রাবণের স্ত্রী এবং বীরবাহুর মা। আরো চরিত্র আছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ছোট ভাই। সে 6 মাস জেগে থাকতো, 6 মাস ঘুমিয়ে। আর আছে শূর্পণখা। শূর্পণখা হচ্ছে রাবণের একমাত্র বোন। এই হচ্ছে মোটামুটি তোমার চরিত্র। আরেকটা চরিত্র আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে
সেটা হচ্ছে মেঘনাদের স্ত্রী। এই মেঘনাদের স্ত্রী দেখো নিজের পরিচয় কেমনে দেয়, দানব নন্দিনী আমি, তাই না? তার সম্পর্কে কথা বলতে গেলে এই তথ্যটা আসে, দানব নন্দিনী আমি, রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। কি দাম্ভিকতা তার, তাই না? কি সাহস, কি বীরত্বপূর্ণ আচরণ এই মহিলার, এই রমণীর। নামটা বলবো না, দেখি কে কে পারে। এর নামটা বলবো না, আমি কমেন্টে দেখতে চাই যে কে কে এর নামটা মুখস্থ করে রাখছে। কিছু কিছু কৌশল অবলম্বন করতে হয়, বুঝছো? এটা মনে করো আমার একটা কৌশল, অনেকগুলো চরিত্রের কথা বললাম, একটা চরিত্রের নাম বললাম না। দেখি এটা পুরাতনদের উদ্দেশ্যে রেখে দিলাম, দেখি তোমরা বলতে পারো কিনা। তোমরা অবশ্যই কমেন্টে পুরাতনরা যারা আছো নাম বলবা, জুনিয়র তোমাদের থেকে শিখবে, দেখি। আর আমিও একটু দেখবো যে তোমরা কতটুকু প্রস্তুতি নিয়েছো এই কাব্যটার ওপর। এরপরে দেখো অযোধ্যার অধিবাসী সম্পর্কে একটু কথা বলি। অযোধ্যাতে বসবাস করত কারা? অযোধ্যাতে বসবাস করত রাম, লক্ষ্মণ এরা। তো রাম ছিল মূলত রাজা দশরথের পুত্র। অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ। এই দশরথের পুত্র ছিল 4 জন। তার মধ্যে একজনের নাম কি? তার মধ্যে একজনের নাম হচ্ছে রাম, আরেকজনের নাম ছিল ভরত, আরেকজনের নাম ছিল তোমার লক্ষণ। বাকি যে বাজার আছে তাদের নাম আমাদের প্রয়োজন নাই, তাই জানার দরকারও নাই। তো দেখো এই রাম লক্ষণকে নির্বাসনে পাঠানোর পর ভরতকে অযোধ্যার রাজা হিসেবে ঘোষণা করা হয়। আর তাকে রাজা হিসেবে ঘোষণা করেই মূলত রামকে নির্বাসনে পাঠানো হয়। আর রাম হচ্ছে অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে। তার স্ত্রীর নাম হচ্ছে সীতা। তার স্ত্রীর নাম কি? সীতা। এই সীতা ছিল জনক রাজার কন্যা, তবে সে জনক রাজার ঔরসজাত কন্যা নয়, বরং পালিতা কন্যা। আর রামের যে ছোট ভাই লক্ষণ, সেও বীর ছিল। তার হাতেই আমাদের এই মেঘনাদ বধ কাব্যের মেঘনাদ মৃত্যুবরণ করে। আর ভরত বলে যে ছিল, সেও ছিল রামের ছোট ভাই। তো এই ভরত রাজা দশরথের পরবর্তী রাজা। সে অযোধ্যার দশরথ পরবর্তী রাজার নাম হচ্ছে ভরত। এই হলো ব্যাপার। এখন দেখো তোমাদের আরেকটা তথ্য দিই, মেঘনাদ বধ, তাই না? তো এই মেঘনাদ শব্দের অর্থটা কি? বধ মানে হত্যা করা। বধ মানে কি? হত্যা করা। এই যেখানে দেখতে পাচ্ছ বধ, এই বধ মানে হচ্ছে হত্যা করা। মেঘনাদ শব্দের অর্থটা কি? মেঘ মানে আকাশের মেঘমালা, তাই না? এটা আমরা জানি। নাদ মানে কি? নাদ মানে হচ্ছে চিৎকার, আর্তনাদ। এই চিৎকারটা সাধারণ না। মেঘ যেমন ভাবে ডাকে না, গর্জন করে না, বিদ্যুৎ চমকাইলে যেমন গর্জন করে ডাকে, ঠিক ওইটাকেই মূলত মেঘনাদ বলা হয়। যখন রাবণের পুত্র ভূমিষ্ঠ হলো, একটা ছেলে জন্ম লাভ করলো, তখন সে আকাশে বিদ্যুৎ চমকায় যেমন, অর্থাৎ মেঘ ডাকে যেমন জোরে করে, ঠিক ওই রকমই জোরে সোরে শব্দ করে ডেকে উঠেছিল, কান্না করে উঠছিল আর কি। তো এই যে মেঘের মতো জোরে গর্জন করে ডেকে উঠেছিল, তাই তার নাম দেওয়া হয় মেঘনাদ। এই নাদ মানে চিৎকার করা, জোরে সোরে চিৎকার। এখন আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটাও অনেকে ভুল করে। কারণ কাব্যটার নাম লেখা আছে মেঘনাদ, তাই সবাই মনে করে যে মেঘনাদ বধ কাব্যগ্রন্থের নায়ক মনে হয় মেঘনাদ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মেঘনাদ বধ কাব্য মেঘনাদের নামে হলেও এই কাব্যের নায়ক রাবণ। আশ্চর্যের বিষয়, এই কাব্যের নায়ক রাবণ, মেঘনাদের বাবা। মহাকাব্যের কিছু রুলস আছে নায়ক হওয়ার, তো সেই নায়ককে শেষ পর্যন্ত টিকে থাকতে হয়। তো এই কাব্যে শেষ পর্যন্ত টিকে থাকেন রাবণ।
বীরত্বের সঙ্গে শেষ পর্যন্ত কে টিকে থাকেন? রাবণ টিকে থাকেন। মেঘনাদ কিন্তু 6ষ্ঠ স্বর্গেই মারা যান। আর এই কাব্যটা কিন্তু 9টা স্বর্গের। এই কাব্যটা 9টা স্বর্গের। মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ রয়েছে, তার মধ্যে 6ষ্ঠতম স্বর্গেই মেঘনাদ মারা যায়। এই কারণে মেঘনাদ এই কাব্যের নায়ক নয়, তবে অন্যতম প্রধান চরিত্র বা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মেঘনাদ। কিন্তু নায়ক চরিত্র সে না, নায়ক চরিত্র তার পিতা রাবণ। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রতিটি পর্বের সংক্ষিপ্ত করে মূল কাহিনী বলার চেষ্টা করি। এখন কবিতা পড়ে ব্যাখ্যা করার মতন সময় নাই, কারণ কবিতা পড়ে ব্যাখ্যা করতে গেলে আমরা 1 মাসের মতো লাগবে এই ক্লাসটা শেষ করতে, তাতেও শেষ হবে কিনা সন্দেহ আছে। আর পুরাতনদের এত সময় নাই। সবার উদ্দেশ্যেই যেহেতু ক্লাসটা নেওয়া, নতুন পুরাতন উভয় উপকৃত হবে। নতুন যারা আছে তারা আমার মাধ্যমে এই যে আমি প্রত্যেকটা স্বর্গের যে ঘটনা সাজাইছি মূল বইয়ের আলোকে, এগুলো শুনে উদ্বুদ্ধ হবে। তারা এই কাব্যগ্রন্থটা পড়তে সাহস পাবে, ভরসা পাবে, ভয় পাবে না, এই আর কি। আর পুরাতনরা উপকৃত হবে, তারা এগুলো মনে রাখলে প্রশ্নের উত্তরগুলো সহজেই লিখতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই কাব্যের স্বর্গ 9টা। প্রথম স্বর্গের নাম কি? প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক। প্রথম স্বর্গের নাম অভিষেক। এই অভিষেক পর্বের ঘটনাগুলো ছিল ঠিক এই রকম। রাম সীতা উদ্ধারের জন্য বানর সৈন্য নিয়ে লঙ্কা অবরোধকালে রাবণের অন্যতম পুত্র বীরবাহু যুদ্ধে নিহত হয়েছে। রাজসভায় সে সংবাদ পেয়ে রাজা রাবণ গভীর দুঃখে মগ্ন হলেন। সভাসদেরাও দুঃখিত। রাবণ এর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করলেন। মন্ত্রী সারণ তাকে সান্ত্বনা দান করেন। দূতের মুখে বীরবাহুর মৃত্যুর ঘটনার বর্ণনা শুনে রাবণ বীরত্বের চেতনা অনুভব করলেন। তিনি প্রাসাদের উপরে উঠে যুদ্ধক্ষেত্রে মৃত বীরবাহুকে প্রত্যক্ষ করলেন। বীরপুত্রের মৃত্যু গৌরব তাঁর হৃদয়ে অনুভূত হল। চারদিকে সমুদ্র লঙ্কাকে ঘিরে রেখেছে। সেখানে রামের সেতুবন্ধু দেখে রাবণ সাগরকে ধিক্কার দিলেন। এরপর রাবণ রাজসভায় ফিরে এলেন। এ সময় বীরবাহুর মা চিত্রাঙ্গদা সঙ্গিনীদের নিয়ে রাজসভায় উপস্থিত হলে তাঁর কান্নায় সভায় শোকের ঝড় বয়ে গেল। রাবণের কাছে চিত্রাঙ্গদা পুত্রের সন্ধান চাইলে তিনি পত্নীকে বীরপুত্রের জননী বলে সান্ত্বনা দিতে চাইলেন। চিত্রাঙ্গদা এই সর্বনাশা যুদ্ধের জন্য রাবণকে দায়ী করলেন। রাবণ লঙ্কাকে বীরশূন্য দেখে নিজেই যুদ্ধযাত্রার সিদ্ধান্ত নিলে যুদ্ধের প্রস্তুতিতে লঙ্কা টলে উঠল, সাগর গর্জে উঠল। জলতলে বারুণী মনে করলেন বুঝি ঝড় উঠেছে। সখী মুরলা জানালো যে তা ঝড় নয়, রাবণের যুদ্ধযাত্রা। যুদ্ধের খবর শোনার জন্য বারুণী মুরলাকে লঙ্কাপুরীতে সখী সমুদ্রবাসিনী লক্ষ্মীর কাছে পাঠালেন। মুরলা লঙ্কায় গিয়ে লক্ষ্মীর কাছে যুদ্ধের ঘটনা শুনে মেঘনাদের অনুপস্থিতিতে বিস্ময় প্রকাশ করে। লক্ষ্মী জানালেন যে মেঘনাদ স্ত্রী প্রমীলাকে নিয়ে প্রমোদ উদ্যানে অবস্থান করছেন এবং যুদ্ধে বীরবাহুর মৃত্যুর সংবাদ পাননি। মুরলাকে বিদায় দিয়ে লক্ষ্মী মেঘনাদের ধাত্রী মাতারূপে প্রমোদ উদ্যানে গেলেন। একটা কথা বলে রাখি, প্রমোদ উদ্যান বলতে মূলত বোঝায় যেখানে আনন্দঘন মুহূর্ত কাটানো হয়। এই এখনকার পয়সাওয়ালা লোকজন তারা দেখবে যে বাংলো বাড়ি করে রাখে, বাগান বাড়ি করে রাখে, ওইখানে মেয়ে নিয়ে গিয়ে ফুর্তি করে না। আমি কথাগুলো ওপেনলি বলতেছি, কেউ খারাপভাবে নিও না। এই যে মেয়ে নিয়ে যে ফুর্তি করে, হ্যাঁ, বাংলো বাড়িতে বা বাগান বাড়িতে, তো এই প্রমোদ উদ্যান মূলত ওই রকম মেয়ে নিয়ে ফুর্তি করা। তো এটা অবশ্য সে অন্য অপর মেয়ের সঙ্গে করতেছিল না, তার স্ত্রীর সঙ্গেই সে একটা আনন্দঘন মুহূর্ত উপভোগ করার জন্য প্রমোদ উদ্যানে গিয়েছিল মেঘনাদ। তো তার কাছ থেকে সর্বশেষ ঘটনার বিবরণ শুনে মেঘনাদ বিলাস বেশ ছেড়ে রাবণের কাছে ছুটে এসে রাম হত্যার জন্য নিজেই যুদ্ধযাত্রার অনুমতি চাইলেন।
রাবণ সর্বনাশা যুদ্ধে আতঙ্কিত মনে মেঘনাদকে সেনাপতি পদে বরণ করে পরদিন যুদ্ধযাত্রার অনুমতি দিলেন। এতটুকু ছিল প্রথম স্বর্গ বা প্রথম পর্ব বা প্রথম খণ্ড বলতে পারো। এই কাব্যটা 9টা স্বর্গ, 9টা পর্ব বা 9টা খণ্ডে বিভক্ত। দ্বিতীয় স্বর্গের নাম হচ্ছে অস্ত্রলাভ। এটার ঘটনা ছিল ঠিক এইরকম। স্বর্গে দেবরাজ ইন্দ্র দেবসভায় বসে আছেন। সেখানে লক্ষ্মী উপস্থিত হয়ে বীরশূন্য লঙ্কার কথা বলে মেঘনাদের যুদ্ধযাত্রার সংবাদ জানালেন। রামের জন্য তিনি বিচলিত। মেঘনাদের যুদ্ধযাত্রায় ইন্দ্রও ভীত হলেন। তিনি নিজে কিছু করতে পারবেন না বলে মহাদেবের সহায়তা গ্রহণের কথা ভাবলেন। ইন্দ্র স্ত্রী শচীকে সাথে নিয়ে মহাদেবের স্ত্রী উমাকে অনুরোধ জানানোর জন্য কৈলাসে গেলেন। অধর্মচারী রাক্ষসদের বিনাশ করে সীতা উদ্ধার ও রামের রক্ষার জন্য উমা সম্মত হলেন। তবে রাক্ষসরা মহাদেবের অনুগৃহীত বলে মহাদেবের কাছ থেকে রাক্ষস ধ্বংসের উপায় জানতে হবে। মদনদেবের ফুলস্বরের সহায়তায় ধ্যানমগ্ন মহাদেবের ধ্যান ভাঙিয়ে উমা তার সামনে দাঁড়ালেন। বিচলিত মহাদেব উমার আগমনের কারণ জানেন। তিনি রাক্ষসরা নিজ দোষে ধ্বংসের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন। রাক্ষস হত্যার জন্য মায়াদেবীর সাহায্যে দৈব অস্ত্র রাম লক্ষ্মণের কাছে পাঠানোর ব্যবস্থা হলো। মহাদেব মেঘনাদ হত্যার সম্ভাব্যতার কথাও জানালেন। মহাদেবের নির্দেশে কামদেব ইন্দ্রসহ মায়াদেবীর কাছে গেলেন। দৈব অস্ত্র থেকে মেঘনাদ হত্যার প্রয়োজনীয় অস্ত্র সে দেখানো হলো। ইন্দ্র অস্ত্র সংগ্রহ করে ফিরে এসে চিত্ররথকে অস্ত্রসহ লক্ষ্মণের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। মায়াদেবী মায়া বিস্তার করে সাহায্য করলেন, রাক্ষসরা যাতে দেবতাদের এই উদ্যোগ দেখতে না পায় সেজন্য ইন্দ্র মেঘে আচ্ছাদিত করে ঝড়ের বৃষ্টি করলেন। ঝড়ের ভয়ে রাক্ষসেরা ঘরে আশ্রয় নিলে চিত্ররথ দেব অস্ত্র নিয়ে রামের শিবিরে গেলেন। রামের জিজ্ঞাসার জবাবে চিত্ররথ জানালেন যে দেবতারা মেঘনাদের হত্যার জন্য এই সাহায্য করলেন। রাম এতে খুশি হলেন। চিত্ররথ স্বর্গে চলে গেলেন। ঝড় থেমে গেলে রাক্ষসেরা বেরিয়ে এলো। এভাবে দ্বিতীয় স্বর্গ বা দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটে। এরপরে দেখো তৃতীয় স্বর্গ আছে, যার নাম সমাগম। মেঘনাদ প্রমোদ উদ্যান ছেড়ে আসার সময় প্রমীলাকে বলে এসেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি শত্রু হত্যা করে ফিরে আসবেন। তাকে ফিরতে দেরি দেখে প্রমীলা উদ্বিগ্ন হন। সখীরা সান্ত্বনা দিয়ে ব্যর্থ হলো। প্রমীলা লঙ্কাপুরীতে প্রবেশ করে স্বামীর কাছে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। সখীরা রাজি না হলে প্রমীলা জানালেন যে রাক্ষসবধূ হিসেবে তার ভয় পাওয়া উচিত নয় এবং তিনি যুদ্ধ করেই লঙ্কায় প্রবেশ করবেন। প্রমীলা ও তার সখীরা যুদ্ধসাজে সজ্জিত হয়ে লঙ্কার প্রবেশদ্বারে উপনীত হলেন। দ্বাররক্ষক হনুমান বাধা দিল। হনুমান তাদের পরিচয় জানতে চাইলে প্রমীলার অন্যতম সখী নিজেদের পরিচয় দিল। হনুমান প্রমীলার পরিচয় পেয়ে বিস্মিত হলো। সে প্রমীলার সাথে কোনো বিরোধে যেতে চাইল না। প্রমীলাও তা চান না। তাই প্রমীলা লঙ্কা প্রবেশের ইচ্ছার কথা জানিয়ে রামের কাছে দূতি পাঠালেন। রামচন্দ্র শিবিরে বসে দেব অস্ত্র ব্যবহারের সমস্যা সম্পর্কে ভাবছেন। এমন সময় দূতি সেখানে উপস্থিত হয়ে প্রমীলার লঙ্কা প্রবেশের ইচ্ছার কথা জানালো। রাম দূতিকে দেখে বিস্মিত হলেন। দূতি জানালো যে রামচন্দ্র ইচ্ছা করলে যুদ্ধ করতে পারেন অথবা বিনা যুদ্ধে দ্বার ছেড়ে দিতে পারেন। রাম নারীদের সাথে যুদ্ধ না করে মহত্ব দেখালেন। তিনি হনুমানকে পথ ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। প্রমীলার পরাক্রম দেখার জন্য বিভীষণ রামকে অনুরোধ জানালেন। রাম দূতিকে দেখেই বুঝতে পেরেছিলেন প্রমীলা কতটা সাহসী নারী। রাক্ষস নারীরা বীরদর্পে লঙ্কাপুরীর দিকে চলে গেল। রামচন্দ্র তা দেখে অভিভূত হয়ে তাদের প্রশংসা করলেন। রাম এই ভয়াবহ যুদ্ধে শঙ্কিত হয়েও দেব অস্ত্রে বলিয়ান বলে মনের ভয় দূর করলেন। দ্বার খুলে দিল। প্রমীলা লঙ্কাপুরীর ভিতরে প্রবেশ করলেন। তার স্বামীর সাথে সাক্ষাৎ হলো। লঙ্কাপুরীতে আনন্দ দেখা দিল। রামচন্দ্রের শিবিরে বিভীষণ সহ লক্ষণ সেনাবাহিনী তদারক করছেন। কৈলাসে উমা স্বামীকে
প্রমীলার সখীসহ লঙ্কাপুরী প্রবেশের দৃশ্য দেখালেন। তিনি ছিলেন মেঘনাদ ও প্রমীলার প্রতি অনুরক্ত, তবু মেঘনাদ হত্যায় তিনি রামকে সাহায্য করছেন। তাই তিনি স্থির করলেন নিহত হওয়ার পর মেঘনাদ শিবের সেবক হবেন এবং প্রমীলা হবেন উমার সখী। কারণ এই উমা প্রমীলা মেঘনাদ দুজনকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। তাই ভাবলেন যে না, তারা মারা যাবে, তার চেয়ে বরং তারা ওইখানে মৃত্যুর পর আমার সেবক হিসেবে থেকে যাবে। এরপরে দেখো চতুর্থ স্বর্গ। তৃতীয় স্বর্গের পরিসমাপ্তি ঘটেছে, চতুর্থ স্বর্গ আছে। চতুর্থ স্বর্গের নাম হচ্ছে অশোকবন। কবিগুরু বাল্মীকির উদ্দেশ্যে কবি শ্রদ্ধা নিবেদন করেন, কাব্যের সার্থকতার জন্য তার আশীর্বাদ কামনা করলেন। লঙ্কাপুরীতে আনন্দ। পরের দিন মেঘনাদের হাতে লক্ষণের মৃত্যু ঘটবে, লঙ্কার শত্রু শেষ হবে। রাক্ষসেরা সে আনন্দে মগ্ন হয়েছে। অপরদিকে অশোকবনে বন্দিনী সীতা নীরবে কাঁদছেন, চারদিকে চেরিদল পাহারা দিচ্ছে। এই সময়ে বিভীষণ পত্নী সরমা সীতাকে সান্ত্বনা দানের জন্য সেখানে উপস্থিত হন। সরমা সীতাকে সিঁদুর পরালেন। সীতার কোনো অলঙ্কার না থাকার জন্য সরমা দুঃখ প্রকাশ করলেন। রাবণ কর্তৃক হরণের সময় সীতা অলঙ্কার নিক্ষেপ করেছিলেন। সরমা তার অপহরণ কাহিনী জানতে চাইলে সীতা বললেন যে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে তিনি খুব সুখে ছিলেন। শূর্পণখা সে পরম সুখের জীবনে বিপত্তি আনে। রামের কাছ থেকে প্রত্যাখ্যাত হলে রাক্ষসদের সাথে রামের ঘোরতর যুদ্ধ হয়। মারিচের ছলনায় রাম দূরে গেলে মিথ্যা আত্মনাদ শুনে লক্ষণ রামের খোঁজে যান। এমন সময় রাবণ যোগীর ছদ্মবেশে সীতার কাছে ভিক্ষা চান। শূন্য গৃহে প্রথমে রাজি না হলেও পরে অভিশাপের ভয়ে সীতা ভিক্ষা দিতে বাইরে আসেন। তখন রাবণ জোর করে তাকে রথে তুলে নেন। সীতাকে নিয়ে লঙ্কার দিকে যাত্রা করলে সীতা আর্তনাদ করতে থাকেন এবং নিজের অলঙ্কার খুলে পথের চিহ্ন হিসেবে ফেলে যান। জটায়ু রাবণকে বাধা দিলে প্রচণ্ড যুদ্ধ হয়। সীতা ভয়ে অজ্ঞান হয়ে পড়েন। তখন তিনি স্বপ্নে ভবিষ্যৎ ঘটনাবলী প্রত্যক্ষ করেন। রাম কর্তৃক লঙ্কা অবরোধ এবং রাবণের ধ্বংসের চিত্র রূপকের মাধ্যমে সীতার কাছে প্রকাশ পায়। রাবণ সীতাকে নিয়ে সাগরের উপর দিয়ে লঙ্কায় চললেন। সীতা রথে অবস্থান করে সমুদ্র ও লঙ্কার সৌন্দর্য প্রত্যক্ষ করলেন, তবে সেই সৌন্দর্য তার কোনো আনন্দের সঞ্চার করতে পারেনি। বন্দিনী সীতা নিজের ভাগ্যকে দোষ দিলেন। সরমা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই অন্যায় কাজের জন্য রাবণ এখন ধ্বংসের মুখোমুখি হয়েছেন। সীতা অবশ্যই উদ্ধার পাবেন। প্রহরীরা ফিরে আসার সময় হওয়ায় সরমা বিদায় নিয়ে লঙ্কার অন্তপুরে চলে গেলেন। এভাবে চতুর্থ স্বর্গের পরিসমাপ্তি ঘটেছে। এবার আমরা কথা বলবো পঞ্চম স্বর্গ থেকে, যার নাম উদ্যোগ। দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত। মেঘনাদকে লক্ষণ কিভাবে হত্যা করবেন তাই তিনি ভাবছেন। তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছেন যে মায়াদেবী অবশ্যই দায়িত্ব পালন করবেন। কিন্তু মেঘনাদের শক্তির কথা ভেবে ইন্দ্র শান্তি পাচ্ছিলেন না। মায়াদেবী এসে তাকে নিশ্চিন্ত করলেন। মায়াদেবী নিজেই লক্ষণকে সাহায্য করবেন। তিনি স্বপ্নদেবীকে পাঠিয়ে লক্ষণকে অভয় জানালেন। স্বপ্নদেবী লক্ষণের মায়ের বেশে স্বপ্নে জানালেন যে মন্দিরে পূজা করে লক্ষণকে তৈরি হতে হবে। লক্ষণ রামের কাছে স্বপ্নের কথা জানালেন। বিভীষণ চণ্ডীর মন্দিরের পথের সন্ধান দিলেন। রাতের আঁধারে লক্ষণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে নানা রকম বাধা বিপত্তি দেখা দিল, কিন্তু লক্ষণের মনে কোনো ভয় নেই। একদল অপূর্ব সুন্দরী নারী পথ আটকে যৌবন দানে প্রলোভন দেখালো। কর্তব্য সচেতন লক্ষণ নিজের দায়িত্বের কথা বলে সে প্রলোভন উপেক্ষা করলেন। তার যাত্রাপথ বাধামুক্ত হলো। তিনি সরোবরের তীরে চণ্ডীর মন্দিরে উপনীত হয়ে দেবীর উদ্দেশ্যে বন্দনা করলেন। দেবী লক্ষণকে আশীর্বাদ করে মেঘনাদ হত্যায় সাফল্য কামনা করলেন। লক্ষণ শিবিরে ফিরে এলেন। এদিকে রাত শেষ হয়ে আসছে। মেঘনাদ ঘুম থেকে উঠে প্রমীলাকে জাগালেন। মায়ের পদবন্দনা করে মেঘনাদ যাবেন নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবীকে পূজা করার জন্য। মেঘনাদের মা মন্দোদরী শিব মন্দিরে পূজা করেছিলেন। সংবাদ পেয়ে বাইরে এলে মেঘনাদ বিদায় প্রার্থনা করেন। এই ভয়ঙ্কর যুদ্ধে পুত্রকে বিদায় দিতে মন্দোদরীর মন সম্মত হচ্ছিল না। মেঘনাদ কর্তব্যে অবিচল বলে মা বিদায় দিতে বাধ্য হলেন।
প্রমীলার কাছ থেকেও মেঘনাদ বিদায় নিলেন। মেঘনাদ জানালেন যে অচিরেই তিনি শত্রু হত্যা করে ফিরে আসবেন। প্রমীলা জগৎমাতা শশীর কাছে স্বামীর কল্যাণ কামনা করলেন। এভাবে পঞ্চম স্বর্গের পরিসমাপ্তি ঘটে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্বর্গ, যার নাম বধ। এটা ষষ্ঠ স্বর্গ, যে স্বর্গে মেঘনাদ মারা যায়। চণ্ডীর আশীর্বাদে ইন্দ্রের দেওয়া অব্যর্থ অস্ত্র সংগ্রহ করে রাতের শেষে লক্ষণ শিবিরে ফিরে এলেন। লক্ষণ দেরি না করে মেঘনাদের উদ্দেশ্যে যাত্রার অনুমতি প্রার্থনা করলেন রামের কাছে। কিন্তু রাম প্রিয় ভাইয়ের প্রাণের আশঙ্কায় সহজে অনুমতি দিতে পারলেন না। তার মনে ভয়। লক্ষণ ও বিভীষণ রামকে অনেক বুঝালেন, কিন্তু রামের কাছে সীতা উদ্ধারের চেয়ে ভাইয়ের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। শেষে আকাশে দৈববাণী হলো এবং আকাশে একটি ময়ূর ও সাপের প্রতীক। যুদ্ধে ময়ূরের পরাজয় দেখে রামের মনের ভয় দূর হলো। রাম তার ভাই লক্ষণকে নিজ হাতে যুদ্ধের সাজ পরিয়ে দিলেন। লক্ষণ বিভীষণকে সাথে নিয়ে মেঘনাদ হত্যার জন্য যাত্রা করলেন। দৈব বলে তাদের পথ মেঘে আচ্ছন্ন হয়ে গেলে তারা সকলের অগোচরে লঙ্কাপুরীর মধ্যে প্রবেশ করলেন। মায়াদেবীর দয়ায় তারা অদৃশ্যভাবে নিকুম্ভিলা যজ্ঞাগারে উপস্থিত হন। মেঘনাদ তখন ইষ্টদেবের পূজায় বসেছেন। বীর পদভারে মন্দির কেঁপে উঠলে মেঘনাদ চমকে ওঠে। সামনে লক্ষণকে দেখতে পেলেন। প্রথমে মনে করলেন বুঝি তার ইষ্টদেব লক্ষণের বেশে উপস্থিত হয়েছেন। তখন লক্ষণ নিজের পরিচয় দিয়ে মেঘনাদকে যুদ্ধে আহ্বান জানালেন। তবু মেঘনাদের বিস্ময় কাটেনি। নিভৃত যজ্ঞাগারে লক্ষণের আগমন সম্ভব নয় বলে তাঁর বিশ্বাস। মানুষ তো দূরের কথা, দেবতারাও এখানে আসা সহজ নয়। তখন লক্ষণ মেঘনাদকে আক্রমণ করার জন্য তরবারি কোষমুক্ত করলেন। এতে মেঘনাদের সন্দেহ দূর হয়ে গেল। তিনি প্রথমত লক্ষণকে অতিথি জ্ঞানে শিষ্টাচার প্রদর্শন করলেন, পরে যুদ্ধ সাজে সজ্জিত হয়ে লক্ষণের সাথে যুদ্ধ করবেন। এটা ক্ষত্রিয়ের রীতি। কিন্তু লক্ষণ তাকে সুযোগ দিতে সম্মত নন। নিরস্ত্র অবস্থার সুযোগেই তিনি তাকে হত্যা করবেন বলে জানালেন। এতে মেঘনাদের পৌরুষ জেগে উঠল। তিনি পূজার কোষাকুষি তুলে সজোরে লক্ষণের দিকে নিক্ষেপ করলেন। সে আঘাতে লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। মেঘনাদ তার দেবস্ত্রগুলি খুলে দিতে চাইলেন, কিন্তু মায়াদেবী তা রক্ষা করলেন। এমন সময় মেঘনাদ দেখলেন যে বিভীষণ দরজায় দাঁড়িয়ে আছেন। মেঘনাদ বুঝলেন যে এই বিভীষণই লক্ষণকে যজ্ঞাগারে পথ দেখিয়ে নিয়ে এসেছেন, যেটা আমরা ইন্টারমিডিয়েটের বইতে পড়েছিলাম। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসিয়া লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী জননী তোমার, সহদর রক্ষ শ্রেষ্ঠ শুলিশুম্ভ নিভ কুম্ভকর্ণ। তাই না? এভাবে পড়ছিলাম আমরা। তো সে দেখলো দরজার সামনে কে দাঁড়িয়ে আছে, তারই আপন চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে। আর মেঘনাদের ততক্ষণে বুঝতে বাকি রইল না এই লক্ষণকে পথ চিনিয়ে তার চাচা বিভীষণই নিয়ে এসেছেন এখানে। সে এবার অস্ত্রাগারে যাওয়ার জন্য বিভীষণের কাছে বলল, কিন্তু বিভীষণ তাকে বাধা দিল। রামের দাস হয়ে বিভীষণ এখানে এসেছেন বলে জানালেন। এ কথা শুনে মেঘনাদ নিজের বংশের কথা বলে পথ ছেড়ে দিতে বললেন। বিভীষণ জানালেন যে রাবণের নিজের দোষেই আজকে লঙ্কার সর্বনাশ হচ্ছে। রাবণ নিজেই লঙ্কার সর্বনাশ ডেকে এনেছেন। ইতিমধ্যে লক্ষণ জ্ঞান ফিরে পেয়ে মেঘনাদকে আক্রমণ করলেন। মেঘনাদের হাতের কাছে অস্ত্র না থাকায় পূজার উপকরণগুলি লক্ষণের দিকে ছুঁড়ে মারলেন। মায়াদেবী সে সবের আঘাত থেকে লক্ষণকে রক্ষা করলেন। এরপর লক্ষণ মেঘনাদকে অসি দিয়ে আঘাত করায় তার দেহ থেকে রক্ত প্রবাহিত হতে থাকলো। মেঘনাদ মাটিতে পড়ে গেলেন। মেঘনাদ নিজের মৃত্যু আসন্ন ভাবলেন। তিনি লক্ষণকে বললেন যে তার পিতা রাবণ এই অন্যায় হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে লক্ষণকে হত্যা করে প্রতিশোধ নেবেন। এরপর মেঘনাদের মৃত্যু ঘটল। বিভীষণকে সাথে নিয়ে লক্ষণ মায়াদেবীর সহায়তায় সবার অগোচরে নিজেদের শিবিরে ফিরে এসে মেঘনাদের হত্যার কথা জানালেন। শিবিরে জয়ধ্বনি উঠল। এভাবে ষষ্ঠ স্বর্গের পরিসমাপ্তি ঘটে। পরবর্তী স্বর্গ সপ্তম স্বর্গ, এটার নাম শক্তি নির্ভেদ। সকালে ঘুম থেকে উঠে প্রমীলা সাজসজ্জা করার সময় লঙ্কাপুরীতে কান্নার শব্দ শুনলেন। স্বামীর অমঙ্গল আশঙ্কায় চিন্তিত হয়ে তিনি
প্রকৃত ঘটনা জানার উদ্দেশ্যে বের হলেন। কৈলাসে মহাদেব স্ত্রীকে মেঘনাদের মৃত্যু সংবাদ জানালেন। রাবণের দুঃখে মহাদেব সহানুভূতিশীল। রাবণ যাতে এই আঘাত সহ্য করতে পারেন সেজন্য মহাদেব বীরভদ্রকে সংবাদবাহক হিসেবে রাবণের কাছে পাঠালেন। বীরভদ্র নিকুম্ভিলা যজ্ঞাগারে মৃতদেহ দেখে রাবণের কাছে গিয়ে সে সংবাদ জানালেন। দেবতাদের কল্যাণে রাবণ এই মহাশোক সহ্য করলেন এবং লক্ষ্মণকে হত্যা করে প্রতিশোধ গ্রহণের সংকল্প করলেন। রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হতে থাকলে লঙ্কাপুরী কেঁপে উঠল। স্বর্গেও সে খবর পৌঁছল। রামের শিবিরে এই সংবাদ পৌঁছলে সবাই ভয়াবহ যুদ্ধের জন্য তৈরি হতে থাকলেন। লক্ষ্মী স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে রাবণের যুদ্ধ সাজের কথা জানালেন। ইন্দ্র বললেন যে দেবতারা যে করেই হোক রামকে রক্ষা করবেন। এদিকে রাবণও যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। সেখানে মেঘনাদের মা মন্দোদরী উপস্থিত হলেন। শোক প্রকাশের সময় পরে পাওয়া যাবে বলে রাবণ মন্দোদরীকে বিদায় দিলেন। রাক্ষসদের উৎসাহিত করে রাবণ যুদ্ধযাত্রা করলেন। দেবতা ও রাক্ষসদের এই ভয়াবহ যুদ্ধে পৃথিবী ধ্বংসের আশঙ্কা করে দেবী বসুন্ধরা মহাদেবের কাছে গিয়ে পৃথিবী রক্ষার আবেদন জানালেন। মহাদেব দেবতাদের তেজ হরণ করার জন্য গরুড়কে পাঠালেন। রাবণ দেবতাদের সাথে যুদ্ধ করে হটিয়ে দিলেন। গরুড় তেজ হরণ করলে দেবতারা ফিরে গেলেন। রাবণ লক্ষ্মণকে ছাড়া আর কাউকেই হত্যা করবেন না, সবাইকে তিনি ফিরিয়ে নিলেন। রাবণ লক্ষ্মণকে শক্তিশালী নিহত করেন, কিন্তু লক্ষ্মণের দেহ খণ্ড খণ্ড করতে চেয়েছিলেন, কিন্তু মহাদেবের নিষেধের ফলে তা করতে পারলেন না। যুদ্ধ শেষে রাবণ লঙ্কাপুরীতে ফিরে গেলেন, দেবতারা গেলেন স্বর্গে। অষ্টম স্বর্গ, যার নাম প্রেতপুরী। দেখো, রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে নিহত লক্ষ্মণের পাশে বিলাপ করছেন। লক্ষ্মণের অভাবে তার জীবনের কোনো মূল্য নেই বলে তিনি ভাবছেন। জননী সুমিত্রাকে সান্ত্বনা দানের কোনো উপায় নেই। কৈলাসে পার্বতী রামের দুঃখে দুঃখিত। এর প্রতিকারের জন্য তিনি মহাদেবকে অনুরোধ করলেন। পার্বতী মায়াদেবীকে রামচন্দ্রের কাছে পাঠালেন। মায়াদেবী রামকে সশরীরে প্রেতপুরীতে যেতে বললেন। সেখানে পিতা দশরথের সাথে রামের সাক্ষাৎ হবে এবং তিনি লক্ষ্মণকে বাঁচানোর উপায় বলে দিবেন। রামচন্দ্র প্রেতলোক দর্শন করলেন। সেখানকার নানা দৃশ্য তার চোখে পড়ল। দিব্য সেতু দিয়ে পার হতে গিয়ে পাপীরা দুঃখের সাগরে পড়ে। রামের পরিচয় পেয়ে যম পথ ছেড়ে দিল আর বৈতরণী পার হলেন। পাপের নানা রকম শাস্তি তিনি দেখতে পেলেন। তিনি নরক দেখলেন। পাপের শাস্তির নানা দৃশ্য দেখে তিনি অগ্রসর হলেন। এরপর তিনি পুণ্যবানদের বাসস্থান দেখলেন। পুণ্যবানেরা তাদের কর্মফলের জন্য স্বর্গসুখ ভোগ করছেন। যুদ্ধে নিহতরা স্বর্গে আছেন। পূর্বপুরুষদের সাথে রামের সাক্ষাৎ হলো। বৈতরণী তীরে অক্ষয়বটের পাম দেশে তার পিতা দশরথের সাক্ষাৎ পেলেন। রাম জানালেন যে লক্ষ্মণকে বাঁচানোর উপায় না জেনে তিনি পৃথিবীতে ফিরে যাবেন না। দশরথ জানালেন গন্ধমাদন পর্বতের শিখরে বৈশল্যকরণী লতা আছে, তার সাহায্যে লক্ষ্মণকে বাঁচাতে হবে। রাত শেষ না হতেই এই ঔষধ আনতে হবে। হনুমানকে তা আনতে বলা হলো। রাম পিতাকে প্রণাম জানিয়ে যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন। তখনও বীরপুরুষদের শোকে জননীরা নিদ্রাহীন রাত যাপন করছেন। এভাবে অষ্টম স্বর্গের পরিসমাপ্তি ঘটে। সর্বশেষ স্বর্গ, এই মহাকাব্যের সর্বশেষ স্বর্গ। আমরা জানি এই মহাকাব্যটা 9টা স্বর্গে সাজানো আছে। তো সর্বশেষ স্বর্গের নাম হচ্ছে সংস্ক্রিয়া। নিহত লক্ষ্মণ জীবিত হয়ে উঠলে রামের শিবিরে আনন্দধ্বনি উঠল। রাবণ তা শুনতে পেয়ে চিন্তিত হলেন এবং মন্ত্রী শারণকে ডেকে তার কারণ জানতে চাইলেন। শারণ জানালেন যে গন্ধমাদন পর্বতের বৈশল্যকরণী লতার সাহায্যে লক্ষ্মণ প্রাণ ফিরে পেয়েছেন। এ কথা শুনে রাবণ মূলত নিজের অসহায় অবস্থা বুঝতে পারলেন। তার মনে ধারণা হলো বিধি বাম বলেই তিনি বেশি শক্তিশালী হয়েও ধ্বংসের মুখোমুখি হচ্ছেন।
এদিকে মৃত মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া বাকি। রাবণ প্রিয়পুত্রের সৎকার ও শোক প্রকাশের জন্য রামের কাছে 7 দিনের যুদ্ধবিরতি প্রার্থনা করে মন্ত্রী সারণকে রামের চিঠি পাঠালেন, রামের শিবিরে আর কি চিঠি পাঠালেন। সারণ রামের শিবিরে গেলে সাদরে গৃহীত হলেন এবং রাবণের প্রার্থনা অনুযায়ী 7 দিনের যুদ্ধবিরতিতে রাম সম্মত হলেন। অশোক বনে বন্দিনী সীতা সরমার কাছ থেকে মেঘনাদের হত্যার কথা জানতে পারলেন। সকল ঘটনার মূল বলে নিজেকে দায়ী করে সীতা দুঃখ প্রকাশ করলেন। সরমা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাবণ নিজের দোষেই এই পরিণাম ডেকে এনেছেন। মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য সমুদ্র তীরের দিকে শবযাত্রা শুরু হলো। রাক্ষস সৈন্য শোক সাজে সজ্জিত হয়ে নীরবে যাত্রা করেছে। প্রমীলা অশ্রুপাত করে সোনার শিবিকায় স্বামীর শবের পাশে যাচ্ছেন। রাবণ পদব্রজে শবযাত্রায় অনুগামী হয়েছেন। রাক্ষসদের শোকে সহানুভূতি প্রকাশের জন্য রামচন্দ্র অঙ্গদের নেতৃত্বে 1000 সৈন্য পাঠিয়েছেন। স্বর্গের দেবতারা রাক্ষসদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য সেখানে এসেছেন। শবযাত্রা সাগর তীরে উপস্থিত হলে যথানিয়মে চিতা সাজানো হলো। পুরোহিত মন্ত্র পাঠ করলেন। প্রমীলা নিজের অলঙ্কার সখীদের মধ্যে বিতরণ করে তাদের নিজ দেশে ফিরে যেতে বললেন এবং তাঁর পিতাকে এই সংবাদ জানাতে অনুরোধ করলেন। তিনি চিতার উপরে স্বামীর পায়ের কাছে বসলেন। অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। রাবণ পুত্রের পিতার সামনে এসে হৃদয়ের গভীর বেদনা প্রকাশ করলেন। তিনি এই বলে তার মনোভাব ব্যক্ত করলেন যে মূলত রাবণ তার পুত্রের অর্থাৎ মেঘনাদের সীতার সামনে এসে হৃদয়ের যে গভীর বেদনা সেটা প্রকাশ করলেন। তিনি এই বলে তার মনোভাব ব্যক্ত করলেন যে বিধির বিধানে তিনি এই মর্মান্তিক পরিণতির সম্মুখীন হয়েছেন। পূর্বজন্মের কোনো পাপের জন্য হয়তো এমন হয়েছে। ভাগ্যের ফল তাকে ভুগতে হচ্ছে। রাবণের হাহাকারে কৈলাসে মহাদেব বিচলিত হয়ে উঠলেন। ফলে কৈলাসগিরি কাঁপতে শুরু করল। তখন সমগ্র বিশ্ব আতঙ্কিত হয়ে উঠল। স্ত্রী পার্বতী এই ক্রোধ দমনের জন্য মহাদেবকে জানালেন যে বিধির বিধানে মেঘনাদের মৃত্যু ঘটেছে। স্ত্রীর অনুরোধে মহাদেব রামকে ক্ষমা করলেন। মহাদেবের আদেশে অগ্নিদেব মেঘনাদকে স্বর্গে আনয়নের জন্য সীতায় গমন করলেন। সবাই দেখল এক দিব্য রথে আরোহণ করে মেঘনাদ প্রমীলা স্বর্গের দিকে চলে গেলেন। রাক্ষসেরা সীতা নিভিয়ে ছাই সাগরে বিসর্জন দিল এবং শোক প্রকাশের জন্য সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদল। কাব্যের শেষেই তো এটা লেখা আছে, সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। এটা আবার 10 দিনের কথা বলতেছে ব্যতিক্রম সাজেশনে। তো 10 দিন তো অবশ্যই হবে না। সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে। সপ্ত দিবানিশি মানে 7 দিন 7 রাত। এটা তো খুব সহজ জিনিস। তো এইভাবে দেখো নবম স্বর্গের পরিসমাপ্তি ঘটে, পাশাপাশি আমাদের এই কাব্যটারও পরিসমাপ্তি ঘটে। এখন কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যটি সাহিত্যিক মহাকাব্য। মেঘনাদ বধ বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য। কাব্যটি 1861 সালে প্রকাশিত হয়েছে। কাব্যটি উৎসর্গ করা হয় রাজা দিগম্বর মিত্রকে। তিনি প্রথম খণ্ড যখন প্রকাশিত হয়েছিল তার ব্যয়ভার বহন করছিলেন, তাই তাকেই উৎসর্গ করা হয়। তার নাম কি? রাজা দিগম্বর মিত্র। মেঘনাদ বধ কাব্যের কাহিনী উৎস রামায়ণ। অমৃতাক্ষর অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কাব্যে 9টি স্বর্গ রয়েছে। যে কোনো একটা বললেই হবে, অমৃতাক্ষর বললেও হবে, আবার অক্ষরবৃত্ত ছন্দে বললেও হবে। তবে যদি কেউ গুছিয়ে বলতে চায় তাহলে অমৃতাক্ষর অক্ষরবৃত্ত ছন্দে এটা লিখতে পারে। এই কাব্যটি রামায়ণের 3 দিন 2 রাতের কাহিনী নিয়ে রচিত। কাব্যের ঘটনাবলী থেকে মনে হয় দীর্ঘকাল ধরে এসব ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে 3 দিন ও 2 রাতের ঘটনাতে বর্ণিত হয়েছে। ভগ্নদূতের মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে রাক্ষসরাজ রাবণ কর্তৃক মেঘনাদকে সেনাপতি পদে অভিষেক প্রথম দিনের ঘটনা। হরপার্বতীর অনুগ্রহ, লক্ষণের স্বপ্ন দর্শন ও অস্ত্রলাভ রাতের ঘটনা। এই রাতই কাব্যের সবচেয়ে ঘটনাবহুল রাত। মেঘনাদের মৃত্যু ও লক্ষণকে শক্তিশালী আঘাত দ্বিতীয় দিনের ঘটনা। রামের জম্পুরি দর্শন দ্বিতীয় রাতের ঘটনা। প্রমীলার সীতাহরণ তৃতীয় দিনের ঘটনা। কাব্যের এই সংক্ষিপ্ত সময়ের কাহিনীকে কবি 9 স্বর্গে বিভক্ত করে রূপ দিয়েছেন।
বক্তব্য বিষয়ের তাৎপর্য অনুসারে মহাকাব্যের বিভিন্ন স্বর্গের নামকরণ করা হয়ে থাকে। মেঘনাদ বধ কাব্যের স্বর্গগুলির নাম ঠিক এইরকম। দেখো, প্রথম স্বর্গের নাম অভিষেক। এই স্বর্গে মোট 785টি চরণ সংখ্যা রয়েছে বা লাইন রয়েছে। দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ। এই স্বর্গে মোট 630টি লাইন রয়েছে। তৃতীয় স্বর্গের নাম সমাগম। এই স্বর্গে মোট 613টি লাইন রয়েছে। চতুর্থ স্বর্গের নাম হচ্ছে অশোকবন। এই স্বর্গে মোট 686টি চরণবাস লাইন রয়েছে। পঞ্চম স্বর্গের নাম হচ্ছে উদ্যোগ। এই স্বর্গে মোট 660টি চরণ রয়েছে। ষষ্ঠ স্বর্গের নাম বধ। এই স্বর্গে মোট 742টি চরণ রয়েছে। সপ্তম স্বর্গের নাম হচ্ছে শক্তি নির্ভেদ। এই স্বর্গে মোট 773টি চরণ রয়েছে। অষ্টম স্বর্গের নাম প্রেতপুরী। এই স্বর্গে মোট 813টি চরণ রয়েছে। মেঘনাদ আর এই কাব্যের দেখো একদম শেষ যে স্বর্গ তার নাম হচ্ছে প্রেতপুরী। আর এইখানে মূলত দেখো তোমার দুঃখিত এটা অষ্টমের নাম হচ্ছে প্রেতপুরী, নবমটার নাম হচ্ছে সংস্ক্রিয়া। এই স্বর্গে মোট 443টি চরণ রয়েছে। আর মেঘনাদ বধ কাব্যে মোট 9টা স্বর্গ রয়েছে। আর 9টা স্বর্গে সর্বমোট 6092টি লাইন বা চরণ সংখ্যা রয়েছে। এখন এই হচ্ছে আমার আজকের যে ক্লাস, সেই ক্লাস আজকের একদম 1 ঘন্টা ব্যাপী একটা ক্লাস হলো। এই ক্লাসে এই কাব্য গ্রন্থটার কখন লেখা হয়েছে, কোন রসে, কোন ছন্দে, কোন চরিত্রগুলো ছিল, নায়ককে, সব কিছু বললাম। ইভেন এই কাব্যটা একটা মহাকাব্য, তোমার বিশাল কাহিনী। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা স্বর্গের ঘটনা বলার চেষ্টা করলাম, একদম আধুনিক বাংলাতে, গল্পের মতো করে। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে অবশ্যই তোমরা উপকৃত হবে। যারা বিভিন্ন সময় ডেমো ক্লাস দেখতে চাও তাদের উদ্দেশ্যে বলবো, এগুলো আমাদের ডেমোর মতোই। আমাদের লাইভ ক্লাসগুলো এইভাবেই হবে, তবে আমরা সেখানে কি করব, মূল কবিতার ভেতর থেকে পড়াবো আর কি। এইভাবে মূল কবিতার চরণগুলো দেখাবো, সেগুলো পড়িয়ে অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে মেঘনাদ বধ কাব্যটা অনেক বড়, এটার সবগুলো চরণ পড়ে ব্যাখ্যা করতে গেলে বিশাল সময়ের ব্যাপার আছে। পড়ানো যাবে না এমনটা না, কিন্তু সময়ের ব্যাপার আছে। আমাদের যেহেতু ক্লাসের একটা সীমাবদ্ধতা আছে, অনলাইনে একদিনে একটার বেশি ক্লাস নেয় না কেউ, বা নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমরা চেষ্টা করি এই কাব্যটা যেন সব থেকে সহজভাবে উপস্থাপন করা যায়। আজকে যেমনি উপস্থাপন করলাম, এর চাইতেও হয়তো ভালোভাবে উপস্থাপন করা হবে তখন, কারণ তখন ক্লাসটা হবে একাধিক। আজকে তো একটা ক্লাসে সব কিছু শেষ করলাম। তো এক ক্লাসে এত বড় জিনিস শেষ করতে গেলে মন মতো হয় না। যেহেতু সামনে পরীক্ষা, তাই আমি বাধ্য হলাম এক ক্লাসে শেষ করতে। আশা করি ক্লাসটা ভালোই লাগবে তোমাদের। তারপরেও কেমন কি লেগেছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে জানিয়ে দিবে যে আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ রূপে সুস্থ হতে পারি, তাহলে আরও বেশি বেশি ক্লাস নেওয়া সম্ভব হবে। আমিও তোমাদের জন্য দোয়া করি। যারা পুরাতন দ্বিতীয় বর্ষ আছো, তোমাদের জন্য বেশি বেশি দোয়া করতেছি। আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দান করেন। খুব সুন্দর পরীক্ষা যেন তোমাদের হয় এবং দিতে পারো যেন তোমরা। আর নতুন দ্বিতীয় বর্ষ যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, ফাঁকি না দিয়ে বছরের শুরু থেকেই পড়ালেখা শুরু করো। বছরের শুরু থেকে পড়ালেখা শুরু না করলে সিলেবাস শেষ করতে পারবে না। এবার কিন্তু বই 16টি, আবার ইংরেজি আছে। কাব্যগ্রন্থগুলো বেশ জটিল। যদি ক্লাস কোথাও না করো অথবা একা একা কবিতা না বুঝো, তাহলে তোমার কাছে খুবই কঠিন মনে হবে। এটা তোমার ফাইনাল পরীক্ষাতে তখন সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে, এখন যদি ফাঁকি দাও। তাই বলবো, মধ্যযুগের কবিতা আছে, সেগুলো যেমন একটু জটিল আছে, বাংলা কবিতা 2 এগুলো জটিল আছে। সব কিছু মিলিয়েই আমরা ক্লাস করাচ্ছি। তোমরা চাইলে ভালো লাগলে ভর্তি হবে,
আমরা কাউকে ওইভাবে অনুরোধ করি না। আমাদের বিজয় দিবস উপলক্ষে 50% ছাড়ে বর্তমানে ভর্তি চলতেছে। 50% ছাড়ে। আমাদের রেগুলার কোর্স ফি 2600 টাকা, কিন্তু বর্তমানে 50% ছাড়ে মাত্র 1300 টাকাতে ভর্তি হওয়া যাবে। আর এই টাকাটাই পুরো বছরের কোর্স ফি। প্রতি মাসে 1300 টাকা করে নিব না। অনেকেই জিজ্ঞাসা করছে প্রতি মাসে কত। প্রতি মাসে না, আমরা এই 1300 টাকাই নিব, এর বেশি এক পয়সাও নিব না। শর্ট সাজেশনের জন্য নিব না, নোটগুলো দেওয়ার জন্য নিব না, অন্য কোনো কিছুর জন্য টাকা নিব না। এই টাকাই শেষ। এই টাকাতেই দ্বিতীয় বর্ষের মোট 7টি বিষয়ের 16টি বই পড়ানো হবে। আর সবগুলোই লাইভ ক্লাস নেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, তোমরা সেই ক্লাসগুলো চাইলে পরেও দেখে নিতে পারবে। নোটগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে। আর ক্লাসগুলো তো রেকর্ড থাকবে, যে কোনো মুহূর্তে দেখতে পারবে। ইভেন মেসেঞ্জার গ্রুপ থাকবে আমাদের, যেখানে প্রতিদিন অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস এবং পরীক্ষা। আর এইভাবে 1-2 দফা অতি সংক্ষিপ্ত শেষ করে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন নিয়ে মেসেঞ্জারে ক্লাস এবং পরীক্ষা চালাই। এভাবে প্রতি বছর আমরা প্রত্যেকটা ব্যাচ তুলে দিই। পুরাতন দ্বিতীয় বর্ষ যারা আছে তারা বেশ ভালোভাবে বলতে পারবে, কারণ তারা এইভাবে শিখতেছে। 150 ছেলে মেয়ে আছে ওইখানে। অনেকে বলতে পারো যে ভাইয়া আপনারা ক্লাস করান, আপনাদের গত ব্যাচে কতজন ছিল? আমাদের এই যে পুরাতন দ্বিতীয় বর্ষ, এখানে 150 জনের মতো ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ। তারা পরীক্ষা দিবে। তো তোমরা যারা আসো নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। আমাদের ভর্তির পদ্ধতিটা 2 রকম। ভর্তির পদ্ধতি 2 রকম। আমার বিকাশ নম্বর তো আমার আইডিতেই দিয়ে আছে। আমার আইডিতে, হিমু ভাই আইডিতে গেলেই পাবা। ওইখানে দেখবা হোয়াটসঅ্যাপ নম্বর আছে। একটা শুধু ফোন নম্বর, ওইটা শুধু ফোনের জন্য। আরেকটা আছে দেখবে যে হোয়াটসঅ্যাপ নম্বর 01637890772, এটা হোয়াটসঅ্যাপ নম্বর। আর এইটাতে বিকাশ খোলা আছে। ওখানে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপেই মেসেজ করতে পারো। তাহলে আমরা চেক করব যে হ্যাঁ তুমি সত্যিই টাকা পাঠাইছো কিনা। তারপরে তোমাকে আমাদের লাইভ ক্লাসের গ্রুপ অ্যাড করে দিব, মেসেঞ্জার অ্যাড করে দিব, এবং তোমাকে কিছু মূল বইয়ের পিডিএফ ফাইলও দিয়ে দিব। আর নোটগুলো দিব যখন তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস শুরু করব। 20 ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু। যখন ক্লাস শুরু করব তখন একটা একটা করে বিষয়ের ক্লাস শেষ হবে, আর একটা একটা করে বিষয়ের নোটগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে তোমরা কোর্স ফি 2 পদ্ধতিতে দিতে পারো। কেউ চাইলে একসঙ্গেই 1300 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আবার কেউ যদি মনে করো যে না আমি ভিন্নভাবে পড়বো, আমার কাছে এখন এত টাকা নাই, তাহলে তুমি ডিসেম্বর মাসে 500 টাকা দিয়ে লাইভ ক্লাসের কোর্সে ভর্তি হতে পারো। ডিসেম্বরে মাত্র 500 টাকা দিয়েই ভর্তি হওয়া যাবে। এই 500 টাকা দিয়েই তুমি ক্লাস শুরু করতে পারবে। আর ডিসেম্বরে 500 দিলে বাকি থাকে 800 টাকা। 1300 টাকা যেহেতু আমাদের কোর্স ফি, 800 টাকা বাকি থাকে। তো এই 800 টাকা আমরা 2 বারে নিব আবারও। জানুয়ারি মাসে 400 টাকা, ফেব্রুয়ারি মাসে 400 টাকা। এইভাবে 3 মাসে তুমি তোমার পুরো 1300 টাকার যে কোর্স ফিটা আছে এটা পরিশোধ করতে পারো। আমরা তোমাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছি, যথেষ্ট ছাড়ও দিয়েছি। হ্যাঁ, ছাড় সুযোগ সব কিছুই দিয়েছি। যদি শুরু থেকে লাইভ ক্লাস করতে চাও তাহলে 20 তারিখ রাত 8টার আগেই ভর্তি হয়ে যাও। আর যদি মনে করো যে না প্রথম দিকের কিছু ক্লাস রেকর্ড দেখবো, সমস্যা নাই, তাহলে জানুয়ারিতেও ভর্তি হতে পারো। তবে শুরু থেকে আমাদের সঙ্গে থাকতে চাইলে ডিসেম্বরের 20 তারিখের মধ্যেই ভর্তি হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রথম দিকে ভর্তি হয়ে প্রথম দিক থেকে ক্লাস শুরু করলে ক্লাসগুলো ঘাটতি পড়ে না। এর মাধ্যমে শিখতেও সহজ হয় এবং ইচ্ছাও ভালো লাগে। তারপরে বাকিটা তোমাদের ব্যাপার। আমি আর কথা বললাম না। সবাই ভালো থাকো, সুস্থ সুন্দর থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক ক্লাসে। আল্লাহ হাফেজ।